আসলে আমাদের রাষ্ট্র চরিত্র নিয়ে নানান সময় নানান কথা মূলত বামপন্থীরা বলেন। আমি একটা অদ্ভুত শব্দ বন্ধ পেলাম আমার এক বন্ধুর পাঠানো একটি লেখা থেকে আর কি। সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা একটা ইলেকট্রাল ফ্যাসিজমের মধ্যে দিয়ে যাচ্ছি। আরএসএস এর এবং আরএসএস এর রাজনৈতিক দল বা সংগঠন যে বিজেপির যে চরিত্রগত বৈশিষ্ট্য, সেটা নিতান্তই ফ্যাসিবাদী। এটা নিয়ে তো তাত্ত্বিক আলোচনা যতই হোক, এটা যুক্তি দিয়ে প্রমাণ করাটা খুব একটা কঠিন কাজ নয়। কিন্তু তা সত্ত্বেও আমার বন্ধুটি বলছেন যে, এবং আমার খুব পছন্দ বলেই এই শব্দবন্ধতে আমিও খুব আগ্রহী হচ্ছি, যে এর একটা ইলেকট্রাল ফ্যাসিজম। ইলেকট্রাল ফ্যাসিজম কি? আপনারা জানেন ভারতীয় সংবিধানে কিন্তু যে একদম নির্দিষ্টভাবে বলা আছে ৩২৬ যে ধারায়, সেখানে খুব পরিষ্কার ভারতীয় সংবিধানে লেখা আছে যে আমাদের ভোটাধিকারটা সার্বজনীন ভোটাধিকার। ৫২ সালে যখন নির্বাচন হয়, ১৯৫২ প্রথম ভারতের যে নির্বাচন হয়, তখন থেকে আজ অবধি এটা সার্বজনীন ভোটাধিকার হিসেবে স্বীকৃত, এবং ভারতীয় গণতন্ত্রের এটা একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কিন্তু আজকে কি হচ্ছে, এখন কি হচ্ছে, শুধু যদি আপনারা পশ্চিমবাংলায় দেখেন, এসআইআর করে তথাকথিতভাবে ছাঁটাই বাছাই অনুপ্রবেশকারীদের ধরার নাম করে অন্তত ৬০ লক্ষ লোককে ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আর কি। যেটা অমানবিক শুধু না, এটা আমার ধারণা এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস বলাটাই বোধহয় সমীচীন আর কি। এবং তার ফলে এর মধ্যেই কিন্তু এটা প্রায় সবাই জেনে গেছেন যে প্রচুর লোক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। অনেকেই আতঙ্কে আছেন যে তাদের ভাগ্যে কি হবে। আমি আমার অনেক বন্ধু বান্ধবকে চিনি, আমার অনেক পরিচিতকে চিনি, যারা কিন্তু দিনের পর দিন তাদের লেখক হিসেবে একটা স্বীকৃতি আছে, সাংবাদিক হিসেবে স্বীকৃতি আছে, প্রকাশক হিসেবে স্বীকৃতি আছে, সর্বোপরি একেবারেই সাধারণভাবে তারা গণতন্ত্রে বিশ্বাসী বলেও তাদের একটা পরিচিতি কিন্তু আছে আর কি। কিন্তু এই ধরনের লোককেও কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। নানানভাবে বলা হয়েছে এটা কাগজ দিন, ওটা কাগজ দিন। তা সত্ত্বেও কিন্তু যে মধ্যরাতে ঘোষণা হচ্ছে যে তালিকায় অমুকের নাম আছে কি নেই, কিন্তু তাতেও কিন্তু স্পষ্ট হচ্ছে না ঠিক কতজনের নাম এই ৬০ লক্ষের মধ্যে ঢুকছে, অথবা ৬০ লক্ষকেই কতটা পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আপনি যখন সাংবিধানিক জায়গায় দাঁড়িয়ে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু এই মানুষগুলোর অধিকাংশই কিন্তু ২১-এর ভোট দিয়েছে, ২৪-এ ভোট দিয়েছেন। শুধু কোনো নির্দিষ্ট শাসকরাই যে ক্ষমতা পেয়েছে তাদের ভোটে তাও না। আপনি দেখুন পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসেনি, কিন্তু বিজেপি প্রচুর সিট পেয়েছে। সেই সিটগুলো যারা ভোটার, তাদেরও কিন্তু অনেককে বাদ দিয়ে দেওয়া হয়েছে। শুধু মুসলমান বা সংখ্যালঘুদের বাদ দিয়ে দেওয়া হয়েছে সেটাও কিন্তু না, মতুয়া বা নিম্নবর্গের অনেক মানুষকে কিন্তু ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এমন এমন কথা বলা হচ্ছে, প্রথমে বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে ২০০২ সালে যে মানুষগুলো ভোটার লিস্টে নাম ছিল বা যে মানুষগুলো ভোট দিয়েছিলেন, সেটা যখন বোঝা যাবে যে ২০০২-এ তাদের তালিকায় নাম আছে, ফলে তাদের তাদের কোনো মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তারা খুব স্বাভাবিকভাবেই তারা নাগরিক ভোটার হিসেবেই তারা চিহ্নিত হবে। কিন্তু যত দিন এগোতে লাগলো, আজ অবধি এখনো পর্যন্ত এই যে আমি কথা বলছি, এখনো পর্যন্ত কিন্তু খুব সুস্পষ্টভাবে তারা বলে দেননি যে ঠিক কি কি করণীয়। এই একই কাজ তারা কিন্তু বিহারে করেছিলেন। বিহারে কি হয়েছে, সংসদীয় যে প্রতিবাদী বিরোধী দলগুলো ছিল তাদের ভরাডুবি হয়েছে। আপনি বলবেন গণতন্ত্রের কারণে মানুষ ভোট দিয়েছে এবং গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত হয়েই তারা মানুষকে ভারতীয় জনতা পার্টিকে তারা বেছে নিয়েছেন। পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি কোনোদিনই দাঁত ফোটাতে পারেনি। তাদের শিকড় সেভাবে, যতই মধ্যবিত্ত বা আরবান এলিটদের মধ্যে তাদের একটা রমরমা থাকে, নিশ্চয়ই মফস্বলের দিকে, সীমান্ত এলাকার দিকে তাদের একটা ভূমিকা কিছুটা দেখা যায়। আজকাল প্রচুর ভাবে তাদের সমর্থক যে বাড়ছে না তাও না, কিন্তু তা সত্ত্বেও আপনি যদি গোটা পশ্চিমবাংলার দিকে তাকান, তাহলেও কিন্তু দেখবেন ব্লক স্তরে বিজেপির সেই সংগঠনটা নেই যে সংগঠনের মধ্যে দিয়ে তারা ভোটে যেতে পারেন বা জনগণের রায় প্রতিফলিত হতে পারে। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে এইবার যে ইঞ্জিনিয়ারিংটা করা হচ্ছে, সেখানে অনেকগুলো অনেকগুলো দিক, যখন যখন সিবিআইকে লেলিয়ে দেওয়া হয় রাজনৈতিক বিরোধীদের পরে,
তখনও কিন্তু আমি একটা জিনিস বলেছিলাম, বামপন্থীরাও এটা বলা তাদের প্রয়োজন ছিল, যে সেটা হচ্ছে তারাও কিন্তু অনেক সময় কখনো কখনো বলতেন যে না না সিবিআই তো ধরবেই, সিবিআই তো করবেই, কিন্তু করতে পারে না। করতে পারে না এই কারণে পারে না যে শ্রেণীবিভক্ত সমাজে কোনো অবস্থাতেই সিবিআই বলুন বা কেন্দ্রীয় অন্যান্য এজেন্সি বলুন, তারা শ্রেণীমুক্ত বা শ্রেণীর বাইরে কিছু না। তাহলে দেখতে হবে এখন রাষ্ট্রের চরিত্ররা কোন শ্রেণীভুক্ত, এবং তারা কাকে কাকে সামনে লেলিয়ে দিয়ে এই গোটা গণতান্ত্রিক প্রক্রিয়াটাকেই বানচাল করতে চাইছেন। আমার মনে হয়েছে যে অবশ্যই, যে আমি যেটা প্রথমেই বলেছিলাম, যে ইলেকটোরাল ফ্যাসিজম, আপনি দেখুন ফ্যাসিজমের একটা বিরাট শর্ত, কিন্তু প্রধান শর্ত হচ্ছে সে হচ্ছে একটা বড় শর্ত হচ্ছে যে বিরোধী শক্তি, অন্যের মতো ভিন্ন মত, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, পুরোটাই কিন্তু তারা খর্ব করে দেয়। আপনি পশ্চিমবাংলার ক্ষেত্রে এখন যদি দেখেন, কেন্দ্রীয় আইন যেভাবে করা হচ্ছে, শুধু পশ্চিমবাংলা আমি বলবো না, ভারতের বিভিন্ন জায়গায় আপনারা দেখুন, কখনো আরবান নকশাল বলে কাউকে ধরা হচ্ছে, কাউকে দিনের পর দিন বিনা বিচারে জেলে রাখা হচ্ছে, কি তারা রাষ্ট্রীয় সন্ত্রাসের সঙ্গে যুক্ত ছিল বলে। এরকম নানানভাবে ফেক এনকাউন্টার হয়েছে। হেট স্পিচের তো কথাই না। আমার তো মনে হয়, আমারও তো বয়স খুব একটা কম হচ্ছে না, এত ঘৃণার চাষ একটা নির্দিষ্ট ধর্মকে যেভাবে চিহ্নিত করা হচ্ছে, যেভাবে জেহাদি বলা হচ্ছে, যেভাবে রোহিঙ্গা বলা হচ্ছে, এটা সংবিধান অবমাননা তো বটেই। আমার মনে হয় যারা গণতন্ত্রের কথা বলছেন, যে দল গণতন্ত্রের পক্ষে থাকবেন, তাদের এদের বিরুদ্ধে মামলা করা উচিত। মামলা করা উচিত এই কারণে যে এই যে দল যারা সবচেয়ে বেশি হেট স্পিচ করছেন, যারা ঘৃণার চাষ করছেন, যারা শুধুই ধর্ম নিয়ে কথা বলছেন, অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু জানি না আজকের ভারত যেদিকে যাচ্ছে, আমি কার পরে আমরা ভরসা করব, আমরা কার পরে আস্থা রাখবো, সত্যিই সেটা বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আপনি যদি বলেন গণতন্ত্রের রায় ঘোষিত হবে এই সামনের নির্বাচনে, আমি এখনও পুরোপুরি নিশ্চিত না। সুতরাং এই শব্দবন্ধটা দিয়ে শুরু করেছিলাম, এই শব্দবন্ধ দিয়ে আমি শেষ করব। পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা দেশ এখন ইলেকটোরাল ফ্যাসিজমের মধ্যে দাঁড়িয়ে আছে।